প্রথম যেটা সেটা হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেম জিনিসটা অ্যাকচুয়ালি কি। তো ইতিমধ্যেই আমরা আগের যে ইমিউনোলজি ক্লাসে আমি বলেছিলাম যে দু ধরনের ইমিউনিটি আমাদের বডিতে রয়েছে। একটা হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটি, আরেকটা হচ্ছে হিউমোরাল ইমিউনিটি। তো হিউমোরাল ইমিউনিটি ইন দ্য সেন্স, হিউমোরাল মানে হচ্ছে যেই তৈরি হচ্ছে কোনো প্যাথোজেনের এগেনস্টে। যখন কোনো অ্যান্টিবডি তৈরি হচ্ছে কোনো একটা প্যাথোজেনের এগেনস্টে, সেটা ব্যাকটেরিয়া হতে পারে, সেটা ভাইরাস হতে পারে, বা সেটা প্যারাসাইট হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তাহলে এই অ্যান্টিবডি কি করছে? এই অ্যান্টিবডি উইল এলিমিনেট বা ডিস্ট্রয় দ্য প্যাথোজেন। তার মানে একটা ব্যাকটেরিয়ার ইনফেকশন যদি বা কোনো ভাইরাল ইনফেকশন যদি আমাদের বডিতে হয়ে থাকে, তাহলে এই ব্যাকটেরিয়া বা ভাইরাসের এগেনস্টে খুব স্বাভাবিকভাবেই অ্যান্টিবডি তৈরি হওয়ার কথা, এবং আলটিমেটলি ইট উইল রেজাল্ট ইন ডিস্ট্রাকশন অফ দ্য ভাইরাল অর ব্যাকটেরিয়া, ভাইরাস। কিন্তু এই শুধু অ্যান্টিবডি কিন্তু এই ডিস্ট্রাকশনটা এক্সিকিউট করতে পারছে না। অর্থাৎ একটা অ্যান্টিজেন যখন একটা অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হচ্ছে এবং ভাইরাসটা বা ব্যাকটেরিয়াটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, শুধুমাত্র অ্যান্টিবডি কিন্তু এই কাজটা এক্সিকিউট করতে পারছে না। এর আরেকটা হেল্পিং হ্যান্ড লাগছে, যেই হেল্পিং হ্যান্ডটা অ্যাকচুয়ালি সেই প্যাথোজেনকে ডিস্ট্রয় করছে, তার নামই হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেম। ব্যাপারটা বোঝা গেল? তাহলে ব্যাপারটা আমি বলতে চাইছি যে অ্যান্টিবডি can not destroy the bacteria, virus, or pathogen solely or independently. It needs help of a special type of protein that is called complement. কমপ্লিমেন্ট প্রোটিন, কতরকম কমপ্লিমেন্ট প্রোটিন হতে পারে? নাম্বার অফ কমপ্লিমেন্ট প্রোটিন কারো জানা আছে? হোয়াট ইজ দ্য নাম্বার অফ অ্যাকচুয়াল কমপ্লিমেন্ট প্রোটিন? কমপ্লিমেন্ট প্রোটিন টোটাল 9 টাইপস অফ কমপ্লিমেন্ট প্রোটিনস আর দেয়ার, যেগুলোকে আমরা C1 থেকে শুরু করে C9 এই নমেনক্লেচারে এগুলোকে আমরা বলতে পারি, C1 টু C9। তাহলে 9টা প্রোটিন রয়েছে। এই 9টা কনজয়েন্টলি, কালেকটিভলি বা একসঙ্গে এরা কি করছে? অ্যাকচুয়ালি এই ব্যাকটেরিয়া বা ভাইরাসটাকে ডিস্ট্রয় করছে। ঠিক আছে? তাহলে নর্মালি total number of complement protein components of complement protein is 9। ঠিক আছে? তাহলে কি বললাম? টোটাল 9 components of complement protein are there. They are named as C1 to C9। ব্যাপারটা বোঝা গেল? এইবার C6 এরকম করতে করতে C9, এই যে 9টা প্রোটিন, এই 9টা প্রোটিন কিন্তু জেনারেলি ইনঅ্যাক্টিভ অবস্থাতেই থাকে। অ্যাক্টিভ কখন হবে? এই প্রোটিনগুলো অ্যাক্টিভ হবে এবং সেই আমাদের ব্লাড ক্লটিং যে কোয়াগুলেশন পাথওয়ে, সেই পাথওয়ের মতো এগুলো অ্যাক্টিভ হয়। এবং সেই অ্যাক্টিভেশনটা তখনই হবে যখন এখানে কোনো অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হবে। যেমন এখানে শুধু যদি অ্যান্টিজেন আমাদের বডিতে থাকে, ধরো কোনো একটা ভাইরাস, কোনো একটা ব্যাকটেরিয়া ঢুকেছে, কিন্তু কোনো অ্যান্টিবডি তার এগেইনস্টে তৈরি হয়নি, তাহলে কিন্তু কমপ্লিমেন্ট প্রোটিন will not be able to active। তাহলে কমপ্লিমেন্ট প্রোটিনকে অ্যাক্টিভ হতে গেলে কি দরকার? এর অ্যাক্টিভেশনের জন্য অ্যান্টিজেনও দরকার,
আবার অ্যান্টিবডিও দরকার। এই অ্যান্টিজেন অ্যান্টিবডির ফলেই কমপ্লিমেন্ট প্রোটিন উইল বি অ্যাক্টিভেটেড। ঠিক আছে, এবার এই যে অ্যাক্টিভেশন, এই অ্যাক্টিভেশন পাথওয়ে রয়েছে। এই অ্যাক্টিভেশন পাথওয়েকে আমরা জেনারেলি দুটি ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগ? তো যেমনটা আমি বলছিলাম যে ব্যাকটেরিয়া ভাইরাস ঢুকেছে, হিউমারাল ইমিউনিটিতে অ্যান্টিবডি তৈরি হলো, বাট দিস অ্যান্টিবডি আর নট এবল টু আর কেপেবল অফ টু ডিস্ট্রয় দ্য ব্যাকটেরিয়া। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভেশন এবার কি হচ্ছে, যখনই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হচ্ছে তখনই অ্যাকচুয়ালি কমপ্লিমেন্ট সিস্টেম গেট অ্যাক্টিভেটেড। এবং এই কমপ্লিমেন্ট সিস্টেম অ্যাক্টিভ কেন হচ্ছে? দুটো কারণ। একটা হচ্ছে অপশনাইজেশন, তাহলে এক নম্বর যে এদের মোটো সেটা হচ্ছে অপশনাইজেশন, এন্ড সেকেন্ড হচ্ছে সেল লাইসিস বা সেল ডিস্ট্রাকশন। অপশনাইজেশন মানে কোনো একটা ব্যাকটেরিয়াকে ম্যাক্রোফাজ কি করছে, এনগাল্ফ করে ফেলছে, দিস ইজ কল্ড অপশনাইজেশন। অপশনাইজেশন ইজ এ প্রসেস বাই হুইচ ম্যাক্রোফাজ ক্যান ফ্যাগোসাইটোসিস দ্য প্যাথোজেন, এটাকে বলে অপশনাইজেশন। তাহলে একটা ম্যাক্রোফাজ তখনই একটা ব্যাকটেরিয়া বা তখনই একটা ভাইরাসকে এনকাল করতে পারবে যখন কমপ্লিমেন্ট সিস্টেম অ্যাক্টিভ হবে। দিস ইজ কল্ড অপশনাইজেশন। এটা হচ্ছে একটা, তাহলে এটা হলো একটা ব্যাকটেরিয়া যেটা অ্যান্টিবডি দিয়ে কোটেড। এবং এখানে দেখো যেহেতু অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হয়েছে, খুব স্বাভাবিকভাবেই সেখানে পরে আসছি, এই কমপ্লিমেন্ট প্রোটিন অ্যাক্টিভ হয়ে গেছে এবং কমপ্লিমেন্ট প্রোটিন অ্যাক্টিভ হয়ে গিয়ে এই অ্যান্টিজেন অ্যান্টিবডির কমপ্লেক্সের গায়ে লেগে গেছে এবং তার ফলেই কিন্তু এই পুরো জিনিসটা উইল বি অপশনাইজড বাই ম্যাক্রোফাজ, এটাকে বলে অপশনাইজেশন। তাহলে এটা গেল এক নম্বর। সেকেন্ড কি? সেকেন্ড হচ্ছে সেল লাইসিস বাই মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। ঠিক একই রকম ভাবে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স মানে ধরো কোনো একটা সেলকে বা কোনো একটা ব্যাকটেরিয়াল বা কোনো একটা ভাইরাল সেলকে ধরে নাও স্ট্যাপ করা হচ্ছে। স্ট্যাপ করলে কি হবে? ছুরি দিয়ে যদি স্ট্যাপ করা হয় সেটা নষ্ট হয়ে যাবে। দিস ইজ দ্য এক্সাক্ট থিং সেল লাইজড বাই মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স, যেটাকে বলা হয় মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। অপশনাইজেশনের ফলে যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে এগুলো সবই হচ্ছে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনের জন্য। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো। এবার এই যে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন পাথওয়ে, এখানে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন পাথওয়ে রয়েছে, অনেক বড় পাথওয়ে। বড় পাথওয়ের মধ্যে কি হচ্ছে না হচ্ছে জানার দরকার নেই, অত ডিটেলসে জানার দরকার নেই। আমাকে যেটা জানতে হবে যে দুরকম পাথওয়ে এখানে রয়েছে, একটাকে বলা হয় ক্লাসিক্যাল পাথওয়ে আর একটাকে বলা হয় অল্টারনেটিভ পাথওয়ে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট যেটা আমার নোটেও দেওয়া রয়েছে, যে কোন অ্যান্টিবডিগুলো কমপ্লিমেন্টকে অ্যাক্টিভ করতে পারে না। তাহলে কি বললাম? সব কমপ্লিমেন্ট বা সব অ্যান্টিবডি কিন্তু কমপ্লিমেন্টকে, এই যে আমি অ্যান্টিবডি কথা একটু আগে বললাম, তাহলে কমপ্লিমেন্টকে অ্যাক্টিভ করতে গেলে অ্যান্টিবডি অবশ্যই একটা মাস্ট নেসেসারি জিনিস, যেটা ব্যতীত কোনোভাবেই কমপ্লিমেন্ট প্রোটিন বা কমপ্লিমেন্ট পাথওয়ে কোনোভাবেই অ্যাক্টিভেটেড হবে না। তাহলে এখন কোন কোন জিনিসগুলো আমাদের কমপ্লিমেন্ট, মাত্র দুটি বা দু রকম অ্যান্টিবডি করতে পারে। সেই অ্যান্টিবডিগুলোর নাম জানা আছে কারো? কোন অ্যান্টিবডি কমপ্লিমেন্টকে অ্যাক্টিভ করতে পারে? কি অ্যান্সার হবে? এখানে দুটি অ্যান্টিবডির নাম অপরিহার্য বলা, সেটা হচ্ছে একটা আইজিএম, আরেকটি হচ্ছে আইজিজি। এই দুটি অ্যান্টিবডি একমাত্র এই কমপ্লিমেন্ট সিস্টেমকে, বাকিগুলি কিন্তু পারে না। ঠিক আছে, তাহলে যদি আমরা দেখি যে কোন অ্যান্টিবডি গুলো সব থেকে বেশি কমপ্লিমেন্ট সিস্টেমকে অ্যাক্টিভ করতে পারছে বা কোন কোন অ্যান্টিবডির সব থেকে বেশি ক্যাপাবিলিটি রয়েছে টু অ্যাক্টিভেট দ্য কমপ্লিমেন্ট, সেই অ্যান্টিবডিটা হচ্ছে আইজিএম অবশ্যই।
তাহলে প্রথম সব থেকে যেটা বেশি শক্তিশালী অ্যান্টিবডি, যেটা কিনা সব থেকে বেশি পরিমাণে কমপ্লিমেন্টকে অ্যাক্টিভ করার ক্ষমতা রাখে, সেটা তারপর কে, তারপর হচ্ছে IgG3, তাই তো? তারপর হচ্ছে IgG1 এবং লাস্টে হচ্ছে IgG2। তাহলে যদি কোশ্চেন আসে এরকম, হুইচ অফ দ্য ফলোইং অ্যান্টিবডি হ্যাজ স্ট্রংগেস্ট এবিলিটি টু ফিক্স দ্য কমপ্লিমেন্ট, তখন আমার কারেক্ট হবে IgM। আর লোয়েস্ট এবিলিটি টু অ্যাক্টিভেট দ্য কমপ্লিমেন্ট সিস্টেম, তখন সেটা খুব স্বাভাবিকভাবেই হবে IG2, IgG2, সরি নট IgG2। তাহলে এটা কষ্ট করে বোঝা গেল। এবার যেটা বললাম যে কমপ্লিমেন্ট সিস্টেম অ্যাক্টিভেশন পাথওয়ে, এটা অনেকটা ঠিক ওই কোয়াগুলেশন পাথওয়ের অ্যাক্টিভেশনের মতো। মানে আমরা দেখেছিলাম যে ফ্যাক্টর নাম্বার 7 ফ্যাক্টর নাম্বার 7 আবার ফ্যাক্টর নাম্বার 10 কে অ্যাক্টিভ করছে, এটাও ঠিক সেরকম। তো এখানে আমি খুব ডিটেলসে যাচ্ছি না, জাস্ট একটা স্কিম্যাটিক ডায়াগ্রাম এখানে আমি বলেছি কি হচ্ছে। যখন কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস আমাদের শরীরে ইনফেকশন তৈরি করে, তখন দুটি পাথওয়ে রয়েছে, যেই দুটি পাথওয়ের মূল লক্ষ্য হলো, দুটি পাথওয়ের লক্ষ্য কিন্তু একটা হচ্ছে অপশনাইজেশন, যেটা আমি আগে বললাম, একটি হলো অপশনাইজেশন এন্ড সেকেন্ড হলো সেল লাইসিস করা। তাহলে দুটি পাথওয়ে, তাহলে যেমন কোয়াগুলেশনের ক্ষেত্রে ইন্ট্রিনসিক পাথওয়ে আর এক্সট্রিনসিক পাথওয়ে, পাথওয়েগুলি এক হলেও তাদের মোটো কিন্তু এক, ব্লাডটাকে ক্লট করানো বা ক্লট তৈরি করা। তেমনি এখানেও সেটা ক্লাসিক্যাল পাথওয়ে হোক বা সেটা অল্টারনেটিভ পাথওয়ে হোক, দুটো পাথওয়েরই কাজ হচ্ছে অপশনাইজেশন এবং সেল লাইসিস উইথ দ্য হেল্প অফ মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। ঠিক আছে, তাহলে প্রথম যখন কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন বা যদি কোনো ভাইরাল ইনফেকশন হয়, তখন প্রথম যে পাথওয়েটি অ্যাক্টিভ হয় তাকে বলা হয় অল্টারনেটিভ পাথওয়ে। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস এখানে, সেটা হচ্ছে এই যে কমপ্লিমেন্ট প্রোটিন, আমরা জানি যে আমাদের বডিতে দুরকম ইমিউন কম্পোনেন্ট রয়েছে, একটাকে বলে ইননেট ইমিউনিটি, আরেকটাকে বলা হয় অ্যাকোয়ার্ড ইমিউনিটি। এখন এই কমপ্লিমেন্ট যেটা, মানে কমপ্লিমেন্ট প্রোটিনগুলি, এগুলি কি ইননেটের মধ্যে পড়ছে না এগুলো অ্যাকোয়ার্ডের মধ্যে পড়ছে? দেখো আমরা যখন জন্মাচ্ছি, আমাদের যখন জন্ম হচ্ছে, তখন কিন্তু আমরা, সুতরাং এটা হচ্ছে ইননেট ইমিউনিটির অন্তর্গত। তাহলে কমপ্লিমেন্ট প্রোটিন এটা কিন্তু অবশ্যই ইননেট ইমিউনিটির মধ্যে পড়ছে। তাহলে এই ছোটখাটো জিনিসগুলো কিন্তু এগুলো একটু দেখে রাখতে হবে, ঠিক আছে? বেশ, তাহলে প্রথম যে পাথওয়েটা অ্যাক্টিভ হচ্ছে সেটা হলো অল্টারনেটিভ পাথওয়ে। তাহলে এটা প্রথম অ্যাক্টিভ হয়, কেন হয়? যদি কোনো ব্যাকটেরিয়া ইনফেকশন তৈরি করে, তাহলে ব্যাকটেরিয়ার মধ্যে আমরা জানি যে কি থাকে, টক্সিন থাকে, এবং সেই টক্সিনটার নাম হচ্ছে কি, এন্ডোটক্সিন। এন্ডোটক্সিন, এক্সোটক্সিন আমরা জানি। তাহলে এইটাকে আমরা বলছি এন্ডোটক্সিন। তাহলে এই এন্ডোটক্সিনের সংস্পর্শে যখন কমপ্লিমেন্ট প্রোটিন আসবে, তখন এই কমপ্লিমেন্ট প্রোটিন অ্যাক্টিভ হবে, এবং কমপ্লিমেন্ট প্রোটিন অ্যাক্টিভেটেড হওয়ার ফলে অনেক রকমের কম্পোনেন্ট এখানে তৈরি হয়। সেই কম্পোনেন্টগুলো ইন ডিটেলসে জানার খুব একটা দরকার নেই, মোটামুটি ভাবে একটা জেনারেল আইডিয়া নিয়ে রাখতে হবে। সেই এন্ডোটক্সিন যখনই অ্যাক্টিভ হবে, এন্ডোটক্সিন কি করবে, যখনই এগুলোকে অ্যাক্টিভ করে দেবে, তখন এই অল্টারনেটিভ পাথওয়েটা অ্যাক্টিভ হয়ে যাবে। এবং অল্টারনেটিভ দুরকম জিনিস হতে পারে, আইদার সেল লাইসিস হতে পারে অথবা অপশনাইজেশন হতে পারে। তাহলে এটা হলো সেল লাইসিস। সেল লাইসিস মানে কি? সেল লাইসিস মানে সেলের মধ্যে ফুটো করে দেওয়া, মানে কিছু, মানে এমন জিনিস, মানে এই যে জিনিসটা, এই জিনিসটাকে বলা হয় মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। আমি জুম করলে তোমরা হয়তো একটু ভালো দেখতে পাবে।
এই জিনিসটা দেখো, এই জিনিসটা কি করেছে, এটাকে বলা হয় মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স এই কি করেছে দেখো, সেলটার যে মেমব্রেন এর মধ্যে ফুটো করে দিয়েছে, মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। এই মেমব্রেন ফুটো করে দেয়। তাহলে এখানে আমরা একটা কথা খুব ভালো মতো বুঝতে পারলাম যে অ্যান্টিবডি নিজে থেকে বা শুধুমাত্র অ্যান্টিবডির হেল্প নিয়ে কিন্তু আমরা একটা সেলকে কখনোই ডিস্ট্রয় করতে পাচ্ছি না। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে অল্টারনেটিভ পাথওয়ে। এই অল্টারনেটিভ পাথওয়ে যখন চলছে তখন তিনটে খুব ইম্পর্টেন্ট জিনিস সেখানে তৈরি হয়, যেগুলোকে বলা হয় অ্যানাফাইলোটক্সিন। এই অ্যানাফাইলোটক্সিন গুলো অ্যাকচুয়ালি কি করে না, বিভিন্ন রকম ইনফ্ল্যামেটরি তৈরি করে। আমি হাইপার সেন্সিটিভিটি যখন পড়াবো বা যখন হাইপার সেন্সিটিভিটি নিয়ে যে এমসিকিউ গুলো পড়াবো সেখানে আমরা এটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, তিন ধরনের এখানে কমপ্লিমেন্ট পাথওয়ে যখন চলে তখন তিন ধরনের অ্যানাফাইলোটক্সিন এখানে তৈরি হয়। কি কি হয়, একটা হচ্ছে C3A, এর নামগুলো একটু মনে রাখতে হবে, C4A, আর হচ্ছে C5A। এইগুলোকে বলা হয় অ্যানাফাইলোটক্সিন। হলো, এইবার হচ্ছে তাহলে অল্টারনেটিভ পাথ, তাহলে এরকম যদি এমসিকিউ আসে তাহলে আমি এমসিকিউ সেট দিয়ে দেবো। তাহলে অল্টারনেটিভ পাথওয়ে ইজ অ্যাক্টিভেটেড বাই এন্ডোটক্সিন। বোঝা গেল? এবার নেক্সট হচ্ছে পরে, তাহলে প্রথম হচ্ছে অল্টারনেটিভ পাথওয়ে অ্যাক্টিভ হলো, এটা ফার্স্টে অ্যাক্টিভ হয়। সেকেন্ডলি অ্যাক্টিভ হয় ক্লাসিক্যাল পাথওয়ে। ক্লাসিক্যাল পাথওয়ে এটা অ্যাক্টিভেশন হওয়ার জন্য অ্যান্টিবডি মাস্ট। অল্টারনেটিভ পাথওয়েতে অ্যান্টিবডি দরকার নেই, এন্ডোটক্সিন হলেই হবে। কিন্তু ক্লাসিক্যাল পাথওয়ে ইনিশিয়েট করার জন্য অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হতেই হবে। যেমনটা এখানে দেখানো রয়েছে, এগুলো হচ্ছে সব অ্যান্টিবডি, যেই অ্যান্টিবডিটা অ্যান্টিজেনের সঙ্গে একটা কমপ্লেক্স তৈরি করেছে এবং যার ফলে আস্তে আস্তে আমাদের এই কমপ্লিমেন্ট পাথওয়েটা অ্যাক্টিভ হয়েছে। তাহলে আশা করি বোঝাতে পারলাম হোয়াট ইজ কমপ্লিমেন্ট, হোয়াট ইজ ক্লাসিক্যাল পাথওয়ে, হোয়াট ইজ অল্টারনেটিভ পাথওয়ে। ব্যাস, এখান থেকে মোটামুটি এইগুলো জেনে রাখতে হবে। সেই নোটটা আমি তোমাদের আরেকবার শেয়ার করে দেবো, সেখানে সমস্ত কিছু কমপ্লিমেন্ট সিস্টেম নিয়ে বলা রয়েছে। যেমনটা বললাম যে, আচ্ছা আরেকটা জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট, কমপ্লিমেন্ট সিস্টেম বা কমপ্লিমেন্ট প্রোটিনগুলোকে ইনঅ্যাক্টিভ করার জন্য কত ডিগ্রি সেন্টিগ্রেডের দরকার পড়ে। এটা আমি পড়িয়েছিলাম অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন পড়ানোর সময়তে, যেখানে আমি বলেছিলাম যে হিট ইনঅ্যাক্টিভেশন করতে হয়। ভিডিআরএল টেস্ট করার সময়তে ইনঅ্যাক্টিভেশন করতে হয়। তো এই কমপ্লিমেন্ট প্রোটিনগুলোকে ইনঅ্যাক্টিভ করতে গেলে কত ডিগ্রি সেন্টিগ্রেড লাগে, 56 ডিগ্রি সেন্টিগ্রেড ফর 30 মিনিট। এটা হচ্ছে এই টেম্পারেচার এবং এই টাইমের মধ্যে আমরা এটাকে পুরোপুরি হিট ইনঅ্যাক্টিভেশন করে দিতে পারি, যাতে কমপ্লিমেন্ট গুলো ইনঅ্যাক্টিভ হয়ে যেতে পারে। তো এখানে সমস্ত ইনফরমেশন যেগুলো যেগুলো বললাম সেগুলো সমস্ত কিছু এখানে রয়েছে। তাহলে কমপ্লিমেন্ট হচ্ছে একরকম প্রোটিন, যেটা আমাদের ব্লাডে প্রেজেন্ট থাকছে। কমপ্লিমেন্ট কম্পোনেন্ট কত রকমের হয়, কমপ্লিমেন্ট উপরে কাজ হচ্ছে ওই জন্য খুব সাউন্ড হচ্ছে। তো এগুলো হচ্ছে কমপ্লিমেন্ট কম্পোনেন্ট। টোটাল 9টা কমপ্লিমেন্টের কথা আমি বলেছি। সাইট অফ সিনথেসিস, কোথায় কোন কমপ্লিমেন্ট সাইট অফ সিনথেসিস, এটা হয়তো আসবে না, তবুও একটু দেখে নিতে হবে। ঠিক আছে, আর বাকি যেই জিনিসগুলো এখানে হাইলাইট করা রয়েছে সেইগুলো ভালো করে একটু ইনফরমেশন গুলো দেখে রাখতে হবে। এই নোটটা পড়লে মোটামুটি কমপ্লিমেন্ট সিস্টেম থেকে যাই কোশ্চেন আসুক না কেন তোমরা 100% কিন্তু
এখান থেকে কভার করতে পারবে। তাহলে কমপ্লিমেন্ট নিয়ে কারোর কোনো কোশ্চেন রয়েছে কি? খুব ছোট ছোট সেগমেন্ট, ইমিউনোলজির খুব ছোট ছোট সেগমেন্ট, এই ছোট ছোট সেগমেন্ট গুলো আমি নোট বানিয়ে দিই, তোমরা কোশ্চেন অ্যান্সার করতে পারবে। এনি কোশ্চেনস? কোনো কোশ্চেন রয়েছে কারোর? থাকলে করতে পারো। নেক্সট যেটা আমি বলবো আজকে, সেটা হচ্ছে হাইপার সেন্সিটিভিটি। এটা আমাদের ইমিউনোলজির লাস্ট একটা পার্ট, সেটা হলো হাইপার সেন্সিটিভিটি। দুবার মক টেস্টে ডিসকাস করা হয়েছে বা মক টেস্টে দেওয়া হয়েছে, বা আমি এমনি তোমাদের এমসিকিউ হিসেবে দিয়েছি। তাহলে হাইপার সেন্সিটিভিটি মানে আমি আগের ক্লাসে যেটা বলেছিলাম, অর্থাৎ যেটা রেকর্ডিংটা আমাদের মিস হয়ে গেছিল কোনো একটা টেকনিক্যাল ইস্যুর জন্য। তো হাইপার সেন্সিটিভিটি মানে হচ্ছে যখন এনিথিং ইন এক্সেস ইজ এ পয়জন, তাহলে অতিরিক্ত কোনো কিছুই আমাদের শরীরের জন্য ভালো নয়, সেটাকেই বলা হয় হাইপার সেন্সিটিভিটি। তাহলে একটু আগে আমরা দেখলাম যে এই কমপ্লিমেন্ট, এই সমস্ত রকম জিনিসগুলো কি করে আমাদের বডিতে একটা প্রোটেকশন দেয়। দিট ইজ ভেরি ভেরি গুড থিং। এগুলো না থাকলে হয়তো আমরা সার্ভাইভ করতেই পারবো না। কিন্তু কোনো কোনো সময় কি হয়, এই অ্যান্টিবডি গুলো বা এই কমপ্লিমেন্ট সিস্টেম গুলো হাইপার রিয়াকশন তৈরি করে, এবং এই হাইপার রিয়াকশনের জন্য অনেক সময় নানান রকমের সমস্যা তৈরি হতে পারে। যেই প্রবলেমের সঙ্গে তোমরা খুব ফ্যামিলিয়ার বা খুব পরিচিত, সেটা হচ্ছে একটা হচ্ছে অ্যালার্জি। তাহলে এই অ্যালার্জি, কারোর ফুড অ্যালার্জি হয়, কারোর পোলেন অ্যালার্জি থাকতে পারে, কারোর কুকুরের লোমে অ্যালার্জি থাকতে পারে। তাহলে এই সমস্ত জিনিসগুলোকে আমরা হাইপার সেন্সিটিভিটির মধ্যে আনবো। তাহলে হাইপার সেন্সিটিভিটি ইজ এনিথিং ইজ এক্সেস ইজ এ পয়জন, এই জিনিসটা মাথায় রাখতে হবে। হাইপার সেন্সিটিভিটি অ্যাকচুয়ালি টোটাল 4 রকমের হাইপার সেন্সিটিভিটি হতে পারে। টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এবং টাইপ 4। এই টাইপ 1, এই যে প্রত্যেকটা হাইপার সেন্সিটিভিটি রয়েছে, এটারও নোট রয়েছে, খুব শর্ট নোট রয়েছে। তো শর্ট নোট গুলো বলার আগে আমি একটু বলে দিই, তাহলে কি হবে, এটার সঙ্গে ওটা কোরিলেট করতে সুবিধা হবে। অর্থাৎ পুরো জিনিসটা যদি আমরা জেনে যাই, তাহলে শর্ট নোট পড়তে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? কারণ এখানে প্রচুর এক্সাম্পল রয়েছে, অনেক সময় সেই এক্সাম্পল গুলো এক্সামে আসে, আমাদের জিজ্ঞেস করে। তাহলে আমরা যদি বেসিক জিনিসটা যেখান থেকেই দিন না কেন, আমাদের কাছে ব্যাপারটা খুব ইজি হয়ে যাবে। তাহলে এই প্রথমে আমি যেটা বলবো সেটাকে বলা হয় টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি। টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি যেটা, সেটাকে বলা হয় অ্যানাফাইলেটিক রিঅ্যাকশনস, অথবা এটাকে আমরা বলি অ্যালার্জি। খুব ডিটেলসে পড়ার দরকার নেই, যেটা জানতে হবে সেটা হচ্ছে টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি যেটা হচ্ছে আমাদের বডিতে, সেটা কি জন্য হচ্ছে। টাইপ 1 হাইপার সেন্সিটিভিটির জন্য কোন কোন জিনিসগুলো দায়ী। টাইপ 1 হাইপার সেন্সিটিভিটির জন্য কিছু জিনিস দায়ী, যেগুলোর মধ্যে প্রথম যেটা আমি বলবো সেটা হচ্ছে কি অ্যালার্জেন বা অ্যান্টিজেন, যাই বলি না, এখানে আমরা অ্যান্টিজেন বলছি না, এখানে আমরা বলবো অ্যালার্জেন, অর্থাৎ যেটা অ্যালার্জি তৈরি করে। তাহলে কোন কোনগুলো রেসপন্সিবল? অ্যালার্জেন। 2 নম্বর হচ্ছে অবশ্যই এক রকমের অ্যান্টিবডি, যেই অ্যান্টিবডিগুলোকে বলা হয় আইজিই অ্যান্টিবডি। এই আইজিই অ্যান্টিবডি একটি হচ্ছে প্যারাসাইটিক ইনফেকশন, অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ অ্যালার্জিক রিঅ্যাকশন। অ্যাস্থমা, এগুলো হচ্ছে ওয়ান টাইপ অফ অ্যালার্জিক রিঅ্যাকশন। তাহলে দুটি ক্ষেত্রে আমাদের আইজি অ্যান্টিবডি আমাদের বডিতে প্রডিউস হতে পারে। 3 নম্বর হচ্ছে কিছু মেডিয়েটার্স থাকে, যেই মেডিয়েটার্স এর মধ্যে
সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হিস্টামিন। তাহলে এই আরো অনেক কিছু রয়েছে, কিন্তু এখানে আমি হিস্টামিনটাকেই আমি বলবো, কারণ হিস্টামিন ছাড়া আরো অনেক কিছু সবগুলো জানার দরকার, শুধু হিস্টামিন জানলেই এখানে এনা। ঠিক আছে, তাহলে এই হলো ব্যাপার। আর এখানে একটি সেল ইনভলভ, সেই সেলটির নাম কারণ জানা আছে? সেই সেলটির নাম কি? যেই সেলটি টাইপ 1 হাইপার সেন্সিটিভিটির সঙ্গে রিলেটেড, হ্যাঁ সেটা হচ্ছে এই এই সেলগুলি, এই সেলগুলি এখানে ইনভলভ। তাহলে এখানে সেল ইনভলভ ইজ মাস্ট সেল। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো। আমি ডিটেলস আর বলছি না কি হয়। আচ্ছা এবার একটা জিনিস, আচ্ছা নর্মাল যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তাহলে কি আইজিই অ্যান্টিবডি তৈরি হয় না? ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে আইজিই অ্যান্টিবডি তৈরি হবে না। আইজিই অ্যান্টিবডি তখনই তৈরি হবে যখন কোনো অ্যালার্জেন আমাদের বডিতে এন্টার করবে, এবং সেটা হতে হবে নন লিভিং অর্গানিজম। যেমন অনেকে চিংড়ি মাছ খেলে অ্যালার্জি হয়, চিংড়ি মাছের মধ্যে কোনো প্রোটিন থাকে, সেই প্রোটিনটা কিন্তু এখানে আমাদের অ্যালার্জি তৈরি করছে। কোনো লিভিং অর্গানিজম কিন্তু আইজিই অ্যান্টিবডি তৈরি করতে পারে না এক্সেপ্ট প্যারাসাইট। তাহলে বোঝা গেল, তাহলে কোন সেল ইনভলভ এখানে? মাস্ট সেল অথবা বেসোফিল, এই দুটি সেল এখানে ইনভলভ। এবং এখানে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যদি এরকম কোনো কোশ্চেন আসে যে কোন সেল ইনভলভ, হুইচ অফ দ্য ফলোইং সেলস আর ইনভলভ ইন টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি, যদি এখানে ইওসিনোফিলের অপশন আসে, আমাদের মনে রাখতে হবে eosinophil is the result of type 1 hypersensitivity, but mast cell is the reason of type 1 hypersensitivity. তাহলে মাস্ট সেল হলো রিজন, কারণ দেখো এই পুরো রিঅ্যাকশনটা হচ্ছে মাস্ট সেলের জন্য। মাস্ট সেলের মধ্যে গ্র্যানিউলস থাকছে, যখনই এরকম ক্রস লিঙ্কিং হচ্ছে অ্যালার্জেনের দুটো আইজির মধ্যে, তখন এখানে ডিগ্র্যানুলেশন হচ্ছে। ডিগ্র্যানুলেশন হওয়ার ফলে কেমিক্যাল মেডিয়েটরস গুলো বাইরে বেরিয়ে আসছে, বাইরে বেরিয়ে এসে একটা যেগুলোকে বলা হয় অ্যালার্জিক রিঅ্যাকশন। তাহলে মাস্ট সেল ইজ দ্য রিজন বিহাইন্ড দ্য টাইপ 1 hypersensitivity, but eosinophil is not reason. Eosinophil is the result of type 1 hypersensitivity. তাহলে এই হলো টাইপ 1 হাইপারসেন্সিটিভিটি। আশা করি বোঝাতে পারলাম। এখানে পুরো জিনিসটা স্কিমেটিক ডায়াগ্রাম বা কার্টুনের মাধ্যমে বোঝানো রয়েছে, তোমরা এটা সবাই বুঝে যাবে, আমি ডিটেলসে আর বললাম না। বলছিলাম যে টাইপ 1 হাইপারসেন্সিটিভিটি হলে অবশ্যই এখানে কোন কোন জিনিসগুলো ইনক্রিজ হয়? অবশ্যই এখানে ইনক্রিজ হয় আইজিই। দেখো এখানে আইজিই অ্যান্টিবডি অনেক বেড়ে গেছে, 415, দ্য ভ্যালু ইজ বিয়ন্ড দ্য নর্মাল লেভেল, এবং it is associated with eosinophilia, that is 22%. eosinophilia normal range হচ্ছে 1 to 6%। তাহলে এগুলো হলো টাইপ 1 হাইপারসেন্সিটিভিটি। টাইপ 1 হাইপারসেন্সিটিভিটির কি কি এক্সাম্পল রয়েছে সেগুলো আমি নোটে দিয়ে দেবো। এবার টাইপ 2 হাইপারসেন্সিটিভিটি, টাইপ 2 হাইপারসেন্সিটিভিটি টাইপ 2 কখন হয়? হাইপারসেন্সিটিভিটি টাইপ 2 হয় তখনই যখন কি হয়, কখন হয় টাইপ 2 হাইপারসেন্সিটিভিটি? দুটো এক্সাম্পল। আগেরটায় আমরা দেখলাম যে অ্যান্টিজেন তৈরি করছে, কিন্তু এখানে মনে রাখতে হবে টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি এমন এক ধরনের হাইপার সেন্সিটিভিটি যেখানে সেল ইটসেলফ ইজ ইনভলভ, যেখানে, তাহলে এখানে একটা সেল রয়েছে, সেলটা সবাই দেখতে পাচ্ছ, বুঝতে পারছো? আমি হাইলাইট করে দিলাম। সো দিস ইজ দ্য সেল। এখানে কিন্তু সবসময় মনে রাখতে হবে
এখানে কিন্তু সেল ইনভলভ, টাইপ 2 হাইপার সেন্সিটিভিটিতে সেল ইজ ইনভলভ, এবং এখানে কি হচ্ছে, সেলের গায়ে অ্যান্টিজেন রয়েছে, সেই অ্যান্টিজেনের সঙ্গে অ্যান্টিবডি বাইন্ড করছে, এবং সেই অ্যান্টিবডি বাইন্ড করার ফলে যে হাইপার বলা হয় টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি। খুব কমন একটা এক্সাম্পল, ভীষণ কমন একটা এক্সাম্পল, সেটা হচ্ছে hemolytic disease of newborn due to RH incompatibility। কি বললাম? hemolytic disease of newborn, হ্যাঁ আরেকজনও ঠিক অ্যান্সার দিয়েছে, সেটা হচ্ছে অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া বা মিসম্যাচ ট্রান্সফিউশন বা গ্রেভ ডিজিজ, টাইপ 2 হাইপার সেন্সিটিভিটির মধ্যে পড়ছে। তাহলে মনে রাখতে হবে, টাইপ 2 হাইপার সেন্সিটিভিটির ক্ষেত্রে সেল ইটসেলফ ইজ ইনভলভড, এন্ড সেলের বাইরে যে অ্যান্টিজেন গুলো রয়েছে সেই অ্যান্টিজেনের সঙ্গে অ্যান্টিবডি রিঅ্যাকশনের ফলে আমাদের এখানে কি তৈরি হচ্ছে, হাইপার সেন্সিটিভিটি। হাইপার সেন্সিটিভিটি টাইপ 2। ঠিক আছে, কি কি এক্সাম্পল? এক্সাম্পল কি কি দেখো দেয়া রয়েছে, ট্রান্সফিউশন রিঅ্যাকশন মানে মিসম্যাচ ট্রান্সফিউশন রিঅ্যাকশন, অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, ড্রাগ রিঅ্যাকশন, এগুলো সবই আমাদের পড়ছে টাইপ 2 হাইপার সেন্সিটিভিটির মধ্যে। তাহলে এখানে হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন, এটাকে আমি পিকচারের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি, খুব ভালো করে বোঝানো আছে। দেখো এখানে এটা হচ্ছে আরবিসি, আরবিসির গায়ে কি রয়েছে, আরএইচ অ্যান্টিজেন রয়েছে, যেই মাদারের যে আরএইচ অ্যান্টিবডি, অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি, সেই আরএইচ অ্যান্টিবডি এখানে রিঅ্যাকশন করেছে, রিঅ্যাকশন করার পর একটু আগে বলেছিলাম কমপ্লিমেন্ট পড়ানোর সময়তে, যখনই একটা অ্যান্টিজেনের সঙ্গে অ্যান্টিবডি বাইন্ড হয় তখন কি তৈরি হয়, কমপ্লিমেন্ট উইল গেট অ্যাক্টিভেটেড। তাহলে এখানে ঠিক সেম জিনিস হয়েছে, এবং কমপ্লিমেন্ট অ্যাক্টিভ হওয়ার ফলে এখানে দেখো মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স তৈরি হয়েছে, এবং এই মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স আলটিমেটলি ডিস্ট্রয়স দ্য আরবিসি। তাহলে এটা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন, এবং এই অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন কিন্তু আমাদের এখানে ক্ষতি করছে। তাহলে এটা অবশ্যই একটা হাইপার সেন্সিটিভ রিঅ্যাকশন। আরেকটা জিনিস এখানে খুব ভালো করে দেখ, টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি বলেছিলাম, এই টাইপ 1 হাইপার সেন্সিটিভিটিতে কিন্তু কমপ্লিমেন্ট প্রোটিনের কোনো রোল ছিল না, কিন্তু টাইপ 2 তে কিন্তু অ্যান্টিজেনও রয়েছে, অ্যান্টিবডিও রয়েছে, আবার কমপ্লিমেন্টও রয়েছে, তিনটে জিনিস এখানে ইনভলভ। বুঝা গেল? এবং পুরো জিনিসটা এখানে বলা রয়েছে, দেখে নেব। এখানে তবু বলে দিই আমি, এখানে কি হয়েছে, এখানে যে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স উইল, এটাকে কি বলে বলেছিলাম, অপশনাইজেশন, এটাকে বলে অপশনাইজেশন। বুঝা গেল? এখানে যে স্প্লিনিং ম্যাক্রোফাজ রয়েছে, সেই স্প্লিনিং ম্যাক্রোফাজ গুলো আরবিসি গুলোকে সব ডিস্ট্রয় করে দেয়, তাহলে আরবিসি গুলো নষ্ট হয়ে যায়, and that will leads to the formation of hemolytic disease of newborn। সেম জিনিস ঘটে যখন অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া দেখা যায়, সেম জিনিস ঘটে যখন ব্লাড ট্রান্সফিউশন দেখা যায়। তাহলে এই হচ্ছে ব্যাপার। আরেকটা খুব ইম্পর্টেন্ট, এটা কোনোভাবেই মিস করা যাবে না, এটাকে বলা হয় গুড পাস্তু সিনড্রোম, আরেকটা গ্লোমেরুলো একটু আগে স্যার একটু আগেরটা একটু আরেকবার বলবেন, ঠিক শোনা গেল না। কোনটা? ওই ব্লাড ট্রান্সফিউশনে হয় বললেন, ওই আগে কি বললেন শোনা গেল না। ব্লাড ব্লাড ট্রান্সফিউশন, মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন যদি হয়, ধরো কোনো এ পজিটিভ কে বি পজিটিভ ব্লাড দিয়ে দেওয়া হলো, তাহলে কি হলো, অ্যান্টিবডি এই অ্যান্টিজেনের সঙ্গে রিঅ্যাকশন করে সেটাকে লাইসিস করে দেবে, সেটাও তো কমপ্লিমেন্ট মিডিয়েটেড। টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি
is mediated by complements, এটাই বলতে চাইলাম। ঠিক আছে, তো আরেকটা যেটা বললাম যে গুডপাস্টার সিনড্রোম, নেফ্রাইটিস এবং গ্রেভ ডিজিজ, এগুলো সবই দেখো, এখানে সবই সেল ইনভলভ, বুঝতেই পারছো, এই ছবিটা কার্টুনটা দেখলেই বুঝতে পারবে এগুলো সব সেল, বুঝতে পারছো, এগুলো সব সেল। এই সেলে এখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশনের ফলে এরকম ধরনের ঘটনা ঘটছে, বুঝা গেল? এটা অ্যাকচুয়ালি ইনফ্লামেশন। তাহলে আমাদের হাইপার সেন্সিটিভিটি মানে ওয়ান টাইপ অফ ইনফ্লামেশন অবশ্যই। বললাম গ্রেভ ডিজিজ, গ্রেভ ডিজিজ কোথায় দেখা যায়? থাইরয়েড গ্ল্যান্ডে। হাইপার থাইরয়েডিজম, এটাকে বলা হয় হাইপার থাইরয়েডিজম, বুঝা গেল? হাইপার, এই যে গ্রেভ ডিজিজ অ্যাকচুয়ালি কি হয় তোমরা তো সবাই জানো যে হোয়াট ইজ গ্রেভ ডিজিজ। গ্রেভ ডিজিজে আমরা কি জানি? থাইরয়েডের হরমোনের পরিমাণ অনেক বেড়ে যায়। কিন্তু এটা অ্যাকচুয়ালি কেন হয়? হওয়ার কারণটা কিছুই নয়, আমাদের যে থাইরয়েড ফলিকুলার সেল রয়েছে, ধরো এটা থাইরয়েড ফলিকুলার সেল, ইয়েলো কালার দিয়ে হাইলাইট করে দিচ্ছি, এটা হলো থাইরয়েড ফলিকুলার সেল। আমরা জানি যে থাইরয়েড ফলিকুলার সেল থেকে কি বেরোয়? T3 এবং T4 বেরোয় উইথ দ্য হেল্প অফ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। ব্যাপারটা বোঝা যাচ্ছে? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, তাই তো? এটা তো সবার জানা যে একটা থাইরয়েড ফলিকুলার সেল থাইরক্সিন বা তাই আয়োডোথাইরোনিন তৈরি করছে উইথ দ্য স্টিমুলেশন অফ TSH হরমোন। অনেক সময় কি হয়, এই গ্রেভ ডিজিজ, অটো অ্যান্টিবডি ডিজিজ বা অটো ইমিউন ডিজিজ, যেখানে কি হয়, এখানে অ্যান্টি TSH রিসেপ্টর অ্যান্টিবডি তৈরি হয়। মানে এই যে TSH, এগুলোকে বলে, এই গ্রিন যেগুলো দেখছো এগুলোকে বলা হয় থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রিসেপ্টর। এইখানে অ্যাকচুয়ালি TSH হরমোনটা বাইন্ড হয়ে সেলকে স্টিমুলেট করে T3 এবং T4 তৈরি করার জন্য। তো এখানে কি হয় দেখো, এখানে সেই বললাম অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন, এখানে কি হচ্ছে, এখানে এই থাইরয়েড রিসেপ্টরের এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হচ্ছে এবং এই অ্যান্টিবডিটা অ্যাক্টস অ্যাজ এ TSH, কিন্তু এটা কি আদৌ TSH? এটা আদৌ TSH নয়। ফলে কি করছে? ফলে এখানে সিভিয়ার হাইপারথাইরয়েডিজম তৈরি করছে, দ্যাট লিডস টু ডিফারেন্ট সিমটম অফ হাইপারথাইরয়েডিজম। ঠিক আছে, বোঝা গেল? এনি কনফিউশন? আর আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে, এটা সব নোটে দেওয়া রয়েছে, আরেকটা হচ্ছে মাইস্থেনিয়া গ্রেভিস, এটাও একরকম, এটাও একরকম এক্সাম্পল। ঠিক আছে, তো এই কটা এক্সাম্পল এখানে ভালো করে পড়ে রাখতে হবে। তো এখানে অনেক সময় মনে হতে পারে যে it is too much difficult how to remember the hypersensitivity. Just follow this note. জাস্ট এইটুকুর মধ্যে আমাদের সমস্ত কিছু কভার করা রয়েছে। তোমরা এটা সবাই স্ক্রিনশট নিয়ে রাখো, তাহলে তোমরা খুব সহজেই এটার সম্বন্ধে সমস্ত আইডিয়া তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এবার আমি বলবো হাইপার সেন্সিটিভিটি টাইপ 3। একটু আগে আমরা টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি নিয়ে আলোচনা করলাম, যেখানে আমি বললাম যে সেলের উপরে যে অ্যান্টিবডি অ্যান্টিজেন রয়েছে সেই অ্যান্টিজেনের সঙ্গে অ্যান্টিবডি রিঅ্যাকশন হওয়ার ফলে টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি হচ্ছে। কিন্তু টাইপ 3 হাইপার সেন্সিটিভিটির মধ্যে তফাৎটা হচ্ছে, টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি ইজ মেডিয়েটেড বাই ইমিউন কমপ্লেক্স। ইমিউন কমপ্লেক্স মানে যখন কোনো অ্যান্টিবডির সঙ্গে অ্যান্টিজেন এইভাবে অ্যাটাচড হয়, এটাকে বলে ইমিউন কমপ্লেক্স। তাহলে দিস ওয়ান ইজ ইমিউন কমপ্লেক্স, বাট দিস ওয়ান ইজ নট ইমিউন কমপ্লেক্স। বোঝা গেল ব্যাপারটা? তাহলে শুধুমাত্র যখন একটা অ্যান্টিবডি অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হবে উইদাউট ইনভলভিং এনি সেল, দ্যাট ইজ কল্ড ইমিউন কমপ্লেক্স। ঠিক আছে, এইবার
প্রশ্ন হতে পারে, আচ্ছা ইমিউন কমপ্লেক্স তৈরি হলো, তাহলে ইমিউন কমপ্লেক্স তৈরি হলে তো কমপ্লিমেন্ট অ্যাক্টিভ হবে, কমপ্লিমেন্ট অ্যাক্টিভ হয়ে ম্যাক্রোফাজ গুলোকে ইনগালফ করে ফেলবে, খুব স্বাভাবিক সেটা, তাই তো? যখন একটা অ্যান্টিজেন অ্যান্টিবডির সঙ্গে রিঅ্যাকশন করছে তখন কমপ্লিমেন্ট অ্যাক্টিভ হবে, খুব ভালো কথা, এবং সেই জিনিসটা এখানে কোনো সেল, এখানে কোনো সেলের ব্যাপার নেই, এখানে কোনো সেল নেই, সেটা লাইসিস হওয়ার কোনো ব্যাপার নেই। তাহলে এখানে আমার কমপ্লিমেন্ট অ্যাক্টিভ হলো, ম্যাক্রোফাজ সেটাকে এনগালফ করলো। কিন্তু এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স বা ইমিউন কমপ্লেক্সের সাইজ এতটাই ছোট, ম্যাক্রোফাজ ক্যান নট ডিটেক্ট ইট। এটা এতটাই ছোট যে ম্যাক্রোফাজ কিন্তু এগুলোকে ডিটেকশনই করতে পারে না। বুঝতে পারছো? তাহলে এখানে আমাদের যে ইমিউন সিস্টেম ফেলিওর বলবো না, এটা খুব নর্মাল একটা জিনিস। তখন কি হবে? তখন এই যে ইমিউন কমপ্লেক্স গুলো ব্লাড ভেসেলস এইগুলোর ওপর ডিপোজিটেড হবে। তাহলে ইমিউন কমপ্লেক্স কি হলো, যেহেতু এগুলো খুব ছোট, ইট ক্যান নট বি ডিটেক্টেড বাই ম্যাক্রোফাজ। অ্যাকচুয়ালি ম্যাক্রোফাজ কি করে? ম্যাক্রোফাজ হচ্ছে আমাদের বডি ঝাড়ুদার। সে যখনই কোনো প্যাথোজেন, যখনই কোনো এরকম ইমিউন কমপ্লেক্স বা যখনই কোনো এরকম জিনিস দেখবে, তখনই সে কি করবে? সেগুলোকে এনগালফ করে ফেলবে, সেটাকে বলে অপসোনাইজেশন। অ্যান্ড দিস সিস্টেম। কিন্তু এক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজ হলো, যেহেতু এই ইমিউন কমপ্লেক্সের সাইজ ইজ টু স্মল, ফলে এগুলোকে কিন্তু ম্যাক্রোফাজ ডিটেকশন করতে পারবে না। ফলে কি হবে? এগুলো বিভিন্ন রকম টিস্যু, ব্লাড ভেসেলস, এগুলোর ওপর কি হবে? ডিপোজিটেড হবে, যেমন এখানে দেখানো রয়েছে। তাহলে ডিপোজিটেড হলে কি হবে? যেহেতু এটা একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স, এ কি করবে? এ কাকে অ্যাক্টিভ করবে? কমপ্লিমেন্ট সিস্টেমকে অ্যাক্টিভ করবে, কারণ অ্যান্টিজেন অ্যান্টিবডি যুক্ত হওয়া মানেই কমপ্লিমেন্ট তৈরি হওয়া। ঠিক আছে? এটাই, যখনই এরকম ভাবে কমপ্লেক্স গুলো ডিপোজিটেড হবে, তখন আমাদের কমপ্লিমেন্ট সিস্টেম অ্যাক্টিভ হবে, এবং কমপ্লিমেন্ট সিস্টেম এই C3A, C4A, C5 এগুলো সব অ্যাক্টিভ হয়ে যাবে, এবং এগুলো অ্যাক্টিভ হয়ে সেই মাস্ট সেল অ্যাক্টিভ করে ফেলবে, এবং এই মাস্ট সেল অ্যাক্টিভ হয়ে গেলে ডিগ্র্যানুলেশন হয়, হিস্টামিন রিলিজ করবে, এবং এই হিস্টামিন কি করবে? এই যে ব্লাড ভেসেলস এগুলোকে করে ফেলবে। ফলে কি হবে? ফলে যে অর্গানে এগুলো ডিপোজিটেড হবে, সেই অর্গানগুলি আস্তে আস্তে ডিস্ট্রয় হয়ে যাবে। বোঝা গেল? এগুলি কিডনি বা ব্লাড ভেসেলস এগুলিতে বেশি দেখা যায়। এবং এই টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি কখন দেখা যায়? টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি দেখা যায় যখন অ্যাকচুয়ালি কোনো অটো ইমিউন ডিজিজ দেখা যায়। তোমরা সবাই একটা জিনিসের নাম, ইউ আর অল ফ্যামিলিয়ার উইথ দিস টার্ম, দ্যাট ইজ ANA। RA ফ্যাক্টর, এগুলো তোমরা সবাই জানো। এগুলো সব কি? সব এগুলো অটো ইমিউন ডিজিজ। অটো ইমিউন ডিজিজ হলে কি হবে? অটো ইমিউন অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, RA ফ্যাক্টর, এগুলো কি করে? টিস্যুগুলো ডিস্টার্ব হলে কি হবে? সব এগুলো বাইরে চলে আসে। বাইরে চলে এসে কি হয়? কি এরকম ভাবে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি করে, এবং অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি করার ফলে এরকম ধরনের ডিস্ট্রাকশন তৈরি হয়। কি কি এক্সাম্পল? এই যে এখানে দেখানো রয়েছে। সব থেকে কমন যে এক্সাম্পলটা, যেটা আমাদের ল্যাবরেটরিতে হয়তো রোজই কাজ করতে হয়, সেটা হচ্ছে রিউমাটয়েড আর্থারাইটিস। তাহলে রিউমাটয়েড আর্থারাইটিস ইজ এ activity that is called type 3 hypersensitivity। ঠিক আছে? তো এখানে কি হয় অ্যাকচুয়ালি?
এখানে হয় আমাদের বডিতে, তোমরা সবাই জানো আইজিজি রয়েছে, এটা সবাইকারই রয়েছে, আমারও রয়েছে, তোমারও রয়েছে, সবাইকারই রয়েছে। কিন্তু যদি কোনো কারণে এই আইজিজির এগেনস্টে কোনো অ্যান্টিবডি তৈরি হয়, আমাদের বডিতে তো আইজিজি রয়েছে আমরা জানি, কিন্তু এই আইজিজি অ্যান্টিবডির এগেনস্টে যদি কোনো অ্যান্টিবডি তৈরি হয় অ্যান্ড দ্যাট অ্যান্টিবডি, তখন এরকম একটা ইমিউন কমপ্লেক্স তৈরি হয়। টাইপ 3 হাইপার সেন্সিটিভিটিতে আমরা কি দেখলাম? ইটস অল অ্যাবাউট ইমিউন কমপ্লেক্স। এবং এই ইমিউন কমপ্লেক্স যেটা তৈরি হলো আইজিজি এবং আইজিজির কম্বিনেশনের ফলে, সেটা কোথায় ডিপোজিটেড হবে? সেটা ডিপোজিটেড হবে আমাদের যে সাইনোভিয়াম রয়েছে, বুঝতে পারছো? এই দেখো সাইনোভিয়ামে কি হলো, ডিপোজিটেড হলো। তাহলে এগুলো হলো সব কি? এইগুলো হলো আইজিজি অ্যান্টিবডি, যেটা আমাদের ব্লাডের মধ্যে বড়টা কি, এটা হচ্ছে আইজিএম অ্যান্টিবডি। তাহলে এই আইজিজি আইজিএম অ্যান্টিবডি কমপ্লেক্স ইজ ডিপোজিটেড ইন দ্য সাইনোভিয়াল ফ্লুইড, এবং সাবসিকুয়েন্টলি কি ফলাফল হবে সেটা আমি আগেই বলেছি। এখানে বিভিন্ন রকম আমাদের কমপ্লিমেন্ট অ্যাক্টিভ হবে। এই যে কমপ্লিমেন্ট অ্যাক্টিভ হবে, কমপ্লিমেন্ট অ্যাক্টিভ হওয়ার ফলে ম্যাক্রোফেজ অ্যাক্টিভ হবে, এবং ম্যাক্রোফেজ অ্যাক্টিভ হওয়ার ফলে এখানে কি হবে? ডিস্ট্রাকশন হবে। যেই ডিস্ট্রাকশন হওয়ার ফলে সাইনোভিয়ামের যে নর্মাল মরফোলজি সেটা নষ্ট হয়ে যাবে, এবং দ্যাট উইল লিডস টু ফর্মেশন অফ রিউমাটয়েড আর্থারাইটিস। টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি, ঠিক আছে? টাইপ 3 হাইপার সেন্সিটিভিটির মধ্যে আরেকটা এক্সাম্পল হচ্ছে সিরাম সিকনেস। এই সিরাম সিকনেস জিনিসটা কি? দেখো খুব ভালো করে বোঝো, খুব ভেরি সিম্পল জিনিস। সেটা হচ্ছে যদি স্নেক বাইট হয়, স্নেক বাইট হলে আমরা কি ধরনের জিনিস দিই তোমরা সবাই জানো। স্নেক বাইট হলে এখানে অ্যান্টিভেনাম দেওয়া হয়। যেই অ্যান্টিভেনামটা, তাহলে এটা অ্যান্টিভেনাম, সাপে কেটেছে, সাপে কেটেছে তাকে অ্যান্টিভেনাম হলে কি হবে? এই অ্যান্টিভেনাম বা অ্যান্টিভেনাম হচ্ছে ওয়ান টাইপ অফ অ্যান্টিবডি দ্যাট ইজ মেড এগেইনস্ট দ্য স্নেক ভেনাম। তাহলে এইভাবে একটা এখানেও দেখো অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হয়েছে, বুঝা গেল? এখানেও অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হয়েছে, ঠিক আছে? এইবার কি হয়, এই যে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স এর এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয়, অ্যান্টিবডি প্রডিউস এগেইনস্ট অ্যান্টিবডি, ফলে এই পুরো একটা এরকম এই পুরো জিনিসটা আমাদের বিভিন্ন অর্গান, ব্লাড ভেসেলস এর মধ্যে কি হয়? ডিপোজিটেড হয়। ডিপোজিটেড হয়ে আমাদের বিভিন্ন রকম ব্লাড ভেসেলস কে ডিস্ট্রয় করে ফেলে, যেটাকে বলা হয় ভ্যাসকুলাইটিস। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি এক ধরনের রিঅ্যাকশন হচ্ছে, যেটাকে আমরা টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি বলছি, এবং এটাকে বলা হয় সিরাম সিকনেস। ওকে, এবার লাস্ট হাইপার সেন্সিটিভিটি, যেটাকে বলা হয় টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি। এতক্ষণ আমরা সেন্সিটিভিটির মধ্যে অ্যান্টিজেন ইনভলভ, অ্যান্টিবডি ইনভলভ, এবং কিছু কিছুর মধ্যে কমপ্লিমেন্টও ইনভলভ রয়েছে। কিন্তু টাইপ 4 এমন একটা হাইপার সেন্সিটিভিটি যেখানে কিন্তু কোনো অ্যান্টিবডি বা কোনো কমপ্লিমেন্ট ইনভলভ নয়। তাহলে টাইপ 4 হাইপার সেন্সিটিভিটির মধ্যে কোন জিনিসটা ইনভলভ? এনি আইডিয়া? কোন সেলটা ইনভলভ? টাইপ 4 হাইপার সেন্সিটিভিটির মধ্যে একটি সেল ইনভলভ, যে সেলটাকে বলা হয় টি লিম্ফোসাইট সেল। তোমরা সবাই নিশ্চয়ই এই টেস্টটা করেছো, এটা বলার কিছু নেই। এটাকে কি টেস্ট বলা হয়? এটাকে বলা হয় পিপিডি বা স্কিন টিউবারকুলিন টেস্ট, তাই তো? বা মান্টুস টেস্ট, মান্টু টেস্ট বা স্কিন টিউবারকুলিন বা টিউবারকুলিন স্কিন টেস্ট। এটা কি করা হয়? এখানে
একটা ডোজ দেওয়া হয়, যে ডোজটা হচ্ছে 5 টিউবারকুলিন ইউনিট 0.1 ml। এই ইঞ্জেকশনটা দেওয়ার পর পেশেন্টকে বলা হয় যে 48 থেকে 72 ঘন্টা পর আবার এসে রিপোর্টটা দেখাতে, যে এখানে কোনো ইনডিউরেশন হয়েছে কিনা, এবং ইনডিউরেশন যদি 10 মিলিমিটারের বেশি হয়, দ্যাট ইজ কনসিডার টু বি পজিটিভ রেজাল্ট। এখন আগের যে হাইপার সেন্সিটিভিটি গুলো আমরা বললাম, এই আগের হাইপার সেন্সিটিভিটি গুলো কিন্তু it will take maximum 24 hours. It will take maximum 24 hours, type 1, type 2, type 3। কিন্তু এই যে হাইপার সেন্সিটিভিটি, এটাকে বলা হয় ডিলে টাইপ হাইপার সেন্সিটিভিটি। এটা আগেও আলোচনা হয়েছে, এটা কি ডিলে টাইপ কেন? কারণ এই হাইপার সেন্সিটিভ রিঅ্যাকশনটা হওয়ার জন্য মিনিমাম 48 থেকে 72 ঘন্টা সময় লাগে, এবং দিস হাইপার সেন্সিটিভিটি ইজ টোটালি রেগুলেটেড বাই টি সেল। কি টি সেল? কোশ্চেন হতে পারে, জানা আছে কি ধরনের টি সেল? অবশ্যই টি হেল্পার সেল। কিন্তু কি ধরনের টি হেল্পার সেল এত ডিটেলসে হয়তো জিজ্ঞেস করবে না, কি ধরনের টি সেল। তো তুমি বলে রাখি, দিস থিং ইজ রেগুলেটেড বাই টি হেল্পার সেল টাইপ 1 and T helper cell type 17. This cell regulate type 4 hypersensitivity. আর TH2 সেল মানে টি হেল্পার সেল 2 সেল এই ধরনের যে টি সেলটা, এটা হিউম্যান ইমিউনিটি এটা ডিল করে। কিন্তু T1, TH1 এবং TH17 এই দুটি সেল রেগুলেটস দিস টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এখানে কি কি রিঅ্যাকশন হচ্ছে, সেই রিঅ্যাকশনটা একটা স্কিম্যাটিক ডায়াগ্রাম আমি দেখানোর চেষ্টা করেছি। ঠিক আছে, এই রিঅ্যাকশনটা আমি ডিটেলসে বলছি না, কারণ অলরেডি এটা আমি ইমিউনোলজি চ্যাপ্টারে আমি ডিসকাস করেছি, কিভাবে অ্যান্টিজেন রিপ্রেজেন্টেশন হয়, কিভাবে টি সেল অ্যাক্টিভ হয়, কিভাবে টি সেল অন্যান্য সেলকে অ্যাক্টিভ করে, এগুলো সেখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে। তাহলে আজকের চ্যাপ্টারে আমরা কি কি পড়লাম? হাইপার সেন্সিটিভিটি পড়লাম অ্যান্ড কমপ্লিমেন্ট সিস্টেম। ঠিক আছে।